আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। এনাফ ইজ এনাফ। নতুন দলের ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে নিষিদ্ধ করার জন্য 72 ঘন্টা সময় দিয়ে আলটিমেটাম দিচ্ছেন ভিপি নূর। শুধু তাই না, এই ভিপি নূর বলে 72 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে ছাত্রদের এই নতুন দলকে, তা না হলে একটাকেও বাঁচতে দেব না। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব ভিপি নূরের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে তিনি কি বক্তব্য দিলেন। নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা, যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল। কাজেই সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিন্তু নতুন দলের বিষয়ে, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল। আমাদের কিছু নৈতিক জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি, আমরা ভবিষ্যতেও দিব। কিন্তু আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে, দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল, সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এইটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে, কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত সহ বিশেষ করে এই গণ অভ্যুত্থানের তরুণরা যে ভূমিকা রেখেছিল, 18 থেকে যারা কুসংস্কার আন্দোলন করেছিল, তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। এখন সরকারে আছে, সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন, তারা প্রচার করছে। আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায়, এগুলো তো আমরা মেনে নিতে পারি না। শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির অনেক ঘটনা, দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক, পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না। এখন একজনের দল গঠন করেছে, একজন পদত্যাগ করেছে, বাকি দুজন তো সরকারে আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে। সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। এখন তারা যদি একজন পদত্যাগ করে, দুজন তো আছে। এবং এই আন্দোলন কেন্দ্রিক বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে, তাদের আমরা যে গত 6 মাসের ভূমিকা দেখেছি, এটা নতজানু একটা ভূমিকা। তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রে। কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটা আমি মনে করি না। এই যদি করতে পারতো, তাহলে আজকে পরিস্থিতি 6 মাস পরে এরকম হতো না। এবং 6 মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি, এনাফ ইজ এনাফ। এবং আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিরিটের জায়গা থেকে কথা বলেছেন, সেটি যথার্থ। তিনি সংকট আজ করতে পেরে কথা বলেছেন যে আপনারা বন্ধ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে। এছাড়া এখন আর গতি নাই। ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে। এখন অনেকে গিয়েছে, তারা শুভেচ্ছা জানাতে, আমরাও জানাই, এটা তো দোষের কিছু না। তবে আমরা মনে করি যে তাদের সরকার থেকে বেরিয়ে একটা সংগ্রামের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদের
তরুণরা যেভাবে 7-8 বছর উঠে এসেছে, এখন তারা যদি আমরা যেটা আওয়ামী লীগের আমলে বলেছিলাম না, আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, সিটের অফার দেওয়া হয়েছিল, আমরা যাইনি সেখানে। যখন ওই জেনারেল ইব্রাহিম সাহেব কিংবা আপনার ওই শাহজাহান ওমরের মতো লোকেরা গিয়েছে, তখন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার সরকার রাজনীতিতে কোরবানির গরু, কোরবানির পশুর মতো কেনা বেচা করছে। এখনো তো তাই দেখছি, অনেক মানুষকে যে আমাদের দুজন নেতা বা দু একজনের কথা বললেন, আরে তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয়, তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো। সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয়, তাহলে তো তারা যারা গিয়েছে তারা আবার ফিরে আসবে। অতীতেও যারা গিয়েছে তারা অনেক এসেছে। গণ অধিকার পরিষদ হাওয়ার উপরে কোনো তৈরি হওয়া দল না, রাজপথের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হওয়া দল, যেই দলের ত্যাগ অনেক রয়েছে এবং একটা প্রতিকূল সময় তারা তৈরি হয়েছে। কাজে এই দল আছে, থাকবে এবং ভবিষ্যতে এই দলই বাংলাদেশকে ইনশাল্লাহ নেতৃত্ব দেবে। কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাইদের দুঃখ প্রকাশ করবে? এই দেশের যত গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং 2-4 জন ব্যক্তি সংগঠন, তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতিতে সংস্কারের কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের, অহংকারের, আবার দুঃখের, যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। অথচ সেই আবু সাইদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দাওয়াত হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত, তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাইদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসেন, যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই, যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই তালিকা নিয়েও যে 900 স্বজনপ্রীতি করেছে, যারা তাদের করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া, তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে একটা হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট, বলাও ডিফিকাল্ট না। আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে। গণমাধ্যমের শক্তি অনেক, গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট জড়িয়ে দেওয়া হয়েছে, অমুককে চাকরিচ্যুত করেন, অমুকে এই, তমুকে এই। এইটা করার কে? যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে। কাজী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই, কোন রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোন গণমাধ্যম হাউস থেকে কোন কর্মীকে ছাঁটাই করা চলবে না। গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা, সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে। গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সেই সেভাবে চালাবে। যদি কেউ অপরাধ করে থাকে, আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করবে, চালাবে, প্রতিষ্ঠান চালাবে, এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না, তারা রেহাই পাবেন না। ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান, জনতা রুখে দেবে আপনাদের। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে 1.5 দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে, যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে, বিভাজন সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। এমত অবস্থায় সরকারে থাকা 3 জন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি
দল গঠন করেছে। তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ তরুণদের রাজনীতিতে অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে। আমরা নতুন দলকে স্বাগত জানাই। তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনে অযাচিত হস্তক্ষেপে সরকারি লাইনটা আমি আবার একটু বলছি। তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আমরা বারবার বলে আসছি, ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ অভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে, গত 6 মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে, যা কিছুদিন আগে সেনা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন। গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি। আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরানো পথে হাঁটেন, তবে সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। দুঃখজনক হলেও সত্য, গত 6 মাসে সেটি অবলোকন করা গেছে। আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি। রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। কাজেই জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা নিম্নোক্ত প্রধান উপদেষ্টার কাছে আমরা নিম্নোক্ত 4টি দাবি জানাচ্ছি। 1 নম্বরে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। 2 নম্বরে, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন। 3 নম্বরে, গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে। বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি তৈরি হলো গত শুক্রবার, জাতীয় নাগরিক পার্টি, তার বিষয়ে 2-4টে কথা বলতে আজকের এই এপিসোড। দলের মাথা, অন্তত সামনে যাকে দেখা যাচ্ছে মাথা হিসেবে, নাহিদ ইসলাম লাইমলাইটে এসেছেন উপদেষ্টা হওয়ার পর। তার আগে বৈষম্য বিরোধী দলের 150 নাকি 200 সমন্বয়কের মধ্যে একজন মাত্র ছিলেন তিনি, লোকে নাম জানত না। জানল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পর। নতুন দলের পত্তন হওয়ার সময় কেউ যাতে দলকে কিংস পার্টি না বলতে পারে, তার জন্য উপদেষ্টা পদে তিনি ইস্তফা দিয়েছেন।
তা বলে কি রাজার দলের লেবেল সেটা কি মুছে ফেলা গেছে? যায়নি। কারণ সবাই জানে এটা বৈষম্যদের দল এবং এটা দেশের বর্তমান সরকারের মাথা মিয়া ইউনূসের নিজের দল। দল হলো বটে, কিন্তু এ কেমন দল? যতদূর জানি একটি গণতান্ত্রিক ব্যবস্থার দেশে দল গঠন হয় গণতন্ত্রের নিয়ম মেনে, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী জনগণের ম্যান্ডেট নিয়ে, সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনৈতিক দল তৈরি হয়। এজন্য দলকে নির্বাচন কমিশনে নথিভুক্ত হতে হয় এবং সেটা হতে গেলে দলের নীতি ও আদর্শ কি, দলের গঠনতন্ত্র কি ইত্যাদি চূড়ান্ত করে সেটা জমা দিতে হয় নির্বাচন কমিশনে। যদি সেই গঠনতন্ত্র ও নীতি আদর্শ রাষ্ট্রের গঠনতন্ত্র মানে যাকে সংবিধান বলা হয় সেই সংবিধানের পরিপন্থী না হয়, তখন নির্বাচন কমিশন সেই দলকে মান্যতা দেয়। নির্বাচন দপ্তরের বা নির্বাচন কমিশনের এই ব্যবস্থার পেছনে বড় কারণ আছে এবং যুক্তিযুক্ত কারণ। কেন? ধরা যাক কিছু লোক মিলে একটি দল তৈরি করলো এবং তার গঠনতন্ত্রে ঘোষণা করলো যে আমরা সংসদ মানি না, কারণ সংসদ একটি শুয়োরের খোঁয়ার, সুতরাং আমরা সরকার গঠন করলে দেশ থেকে সংসদীয় ব্যবস্থা তুলে দেব। এরকম দলকে কি নির্বাচন কমিশন মান্যতা দেবে? দিতে পারে না, দেবে না, কারণ দিতে পারে না। সুতরাং দলের নীতি ও আদর্শ, দলের লক্ষ্য, দলের গঠনতন্ত্র এই বিষয়গুলো পাকা করে তবেই একটি রাজনৈতিক দল তৈরি হতে পারে। রাজনৈতিক দল আর ডাকাত দলের তফাৎ এখানেই। ডাকাত দলের ডাকাতি করা থাকে একমাত্র উদ্দেশ্য এবং তার জন্য কোথাও কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়ে না। কয়েকজন মিলল, তারা ডাকাত দল তৈরি করলো, তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা এবং লুটপাট করে নিজেদের যে আখের গুছিয়ে নেওয়া, নিজেদের সম্পদ বাড়ানো। শুনেছি মেক্সিকোতে অবশ্য দুর্বৃত্ত দল তাদের নিজেদের মধ্যে একটা আবার কনসোর্টিয়াম গুছিয়ে থাকে এবং সেখানে তাদের সমন্বয়ক সংস্থা সেখানে তারা থাকে। অর্থাৎ কোনো দল যদি বিপদে পড়ে অন্য দলগুলো তার সাথে তার সাহায্যে এগিয়ে আসে। তারা সেটা রাজনৈতিকভাবে হোক আর আইনিভাবে হোক, যে কোনোভাবেই হোক তারা আছে। কিন্তু আমাদের এদিকে এরকম ডাকাত দলেরদের তাদের মধ্যে আবার নিজেদের রেজিস্ট্রেশন করাবার সিস্টেম নেই এবং ডাকাত দলের তাদের কারো কাছ থেকে পারমিশনও নিতে হয় না। রাজনৈতিক দলে ডাকাতরা থাকতে পারে, এমনকি কয়েকজন ডাকাত মিলেও একটি নতুন দল মানে রাজনৈতিক দল তৈরি করতে পারে। কিন্তু ডাকাতরা রাজনৈতিক দল তৈরি করলেও সেই দলের একটা লক্ষ্য আদর্শ বিষয়ে স্টেটমেন্ট তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এইটাকে বলা হয় সেই দলের সংবিধান। দলের মূল লক্ষ্য হচ্ছে জনগণের পশ্চাতে, দলের এইসব দলের যারা ডাকাতের দ্বারা তৈরি করা দল, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের পশ্চাতে বংশদণ্ড প্রবেশ করানো এবং হতেই পারে দলের সংবিধানে সেই বংশদণ্ডের কথা থাকবে না, দলের সংবিধানে থাকবে অন্তত সাম্য, গণতন্ত্র, মৈত্রী, সুশাসন, ইত্যাদি কথা রাখতেই হবে, কারণ সেটা হচ্ছে নিয়ম। বৈষম্য কোম্পানির আবার বৈষম্য কোম্পানির আরে বৈষম্য বিরোধী কোম্পানির লোকজন মিলে এই যে নতুন দলটি করলো, তার নীতি আদর্শ বিষয়ের কোনো স্টেটমেন্ট বা দলীয় সংবিধান তৈরি হয়েছে কিনা সেটা বোঝা গেল না। অন্তত সে সম্পর্কে আমাদের ওই দলের গঠনতন্ত্র নিয়ে ইত্যাদি নিয়ে যেসব কিছু কথা বললেন আমাদের নাহিদ ইসলাম সাহেব এবং আরও অন্যান্য
যারা খুচখাচে এদিক ওদিক বলে ফেললেন, তারা কিন্তু এই সমাবেশে সেই সংবিধানের বিরোধের নামে কিছু বললেন না, যে দলের লক্ষ্য গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কোনো কথা হলো না। তারা দেখা গেল সেটা আছে কিনা সেটা অন্তত আমরা জানতে পারলাম না, হয়তো থাকতেও পারে, কিন্তু সেদিনের অন্তত আমরা সেটা জানতে পারিনি। জনসমাবেশে অবশ্য পুরো সংবিধান পড়া যায় না, এটা ঠিক, তবে তার একটা সার সংক্ষেপ তো দেয়া যায়, মানে প্রধান প্রধান বিষয়গুলো তো বলা যায়। অনেক তো আগডুম বাগডুম কথা সেদিন বলা হয়েছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে তো তেমন কিছু কথা হয়নি। সাধারণত কিন্তু এগুলোই বলা হয় দলের যে প্রথম যে অধিবেশন, যেখানে দলের শুরু হচ্ছে, সেখানে এই কথাগুলোই কিন্তু থাকে সাধারণের জানার জন্যে। কারণ সাধারণত ওই দলের ভেতরের কয়েকজনের সাথে মিলে বসে দলের গঠনতন্ত্র তৈরি করে না, সাধারণকে সেই জন্য জানাতে হয়। অবশ্যই নতুন দল কি চায় সে বিষয়ে একেবারেই যে কিছু বলা হয়নি সেটা কিন্তু নয়। দলের প্রধান জনাব নাহিদ ইসলাম দু চারখানি গোল গোল কথা আবার বলছি বলেছেন, যে কথাগুলো বাংলাদেশের জনগণ যে ইতিপূর্বে শোনেনি, এই সব টার্মগুলো, শব্দগুলো, সেগুলো বাজি রেখে বলা যায়। এসব আগে না শোনা বম্বাস্টিং কথা বলে নতুন দলটি সম্ভবত জনগণকে বোঝাতে চাইছে আমরা সবার থেকে আলাদা, আমরা আমাদের মতন, এবং আমরা তোমাদের একখানি নতুন বাংলাদেশ দেব। মোটামুটি দুটো নতুন কথা বলা হয়েছে দলের লক্ষ্য হিসেবে। দল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা সেকুলার স্টেট প্রতিষ্ঠিত করবে নাকি ইসলামী রাষ্ট্র করবে সে নিয়ে কোনো কথা নেই, শুনলাম না। অথচ গত ৬-৭ মাসে দেশ জুড়ে নাহিদ ইসলামরা যা করেছেন ও করছেন, তাতে এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে জরুরি। অর্থাৎ বলা উচিত ছিল প্রথমেই যে আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র করব, না আমরা এটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেটা বর্তমানে আছে সংবিধানে সেটা রেখে দেব। এটা কিন্তু তারা বলেনি। তারা নিজেরাই সংবিধান সংশোধনের ব্যবস্থা তারা করছে। দল সাম্যবাদ ও সমাজতন্ত্রে বিশ্বাসী নাকি ধনতন্ত্রে বিশ্বাসী, এসব কথাও থাকবে ভাবা গিয়েছিল। এরকম আরো অনেক বিষয় তো ভাবা যায় যেগুলো থাকা উচিত। এরা অবশ্য তার ধার পাশ দিয়ে যায় এমন কোনো কথা বলেনি এখানে, আমরা তো শুনতে পেলাম না। তার জায়গায় যে দুইখানি ওই বম্বাস্টিং কথা বলেছেন, সেই দুটো কথার বিষয়ে এখানে বলি, কারণ এখানে তো সব বিষয় নিয়ে আলোচনা করা যায় না, আগে ওই দুটো বিষয় নিয়ে বলি। শুনলাম এই দল দেশে নাকি সেকেন্ড রিপাবলিক তৈরি করবে। এক বাংলাদেশের দর্শক আমার কাছে জানতে চেয়েছেন, দাদা এই সেকেন্ড রিপাবলিক বস্তুটি কি, এটা খায় না মাথায় দেয়? আমার ধারণা যারা এই শব্দটি বলছে তারা ছাড়া দেশের বাকি জনগণ জানে না এই সেকেন্ড রিপাবলিক কি। এমনকি এমন সন্দেহ অমূলক হবে না যদি বলি যে যারা খুব আদর করে খুব গর্ব করে বলল আমরা সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চাই দেশে, তারাও কি জানে এই সেকেন্ড রিপাবলিক মানেটা কি? তার আগে সেকেন্ড রিপাবলিকে যাওয়ার আগে বলি রিপাবলিক মানেটা কি। জনগণের দ্বারা নির্বাচিত সরকার যে দেশের শাসন চালায়, অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার থাকলে সে দেশকে বলা হয় রিপাবলিক। বাংলায় প্রজাতন্ত্র বলা হয়। রিপাবলিক শব্দের বাংলা মানে হলো, বাংলা অর্থ হলো প্রজাতন্ত্র। বাংলাদেশ যে প্রজাতন্ত্র এটাই তো জানতাম এতদিন। হ্যাঁ, অভিযোগ উঠেছে সেই নির্বাচন জালিয়াতি করে হয়েছে, কারণ ওই নির্বাচন করে মাথায় বসেছে শাসক হয়েছে বলে তো দেশটা প্রজাতন্ত্র, জনগণের মত নিয়ে।
তো এইবার যেটা হচ্ছে, অভিযোগ উঠেছে সে নির্বাচন জালিয়াতি করে হয়েছে। তাই এরকম অভিযোগ, অর্থাৎ জালিয়াতি করে নির্বাচনের অভিযোগ পৃথিবীর কোন দেশে কোনো না কোনো সময়, পৃথিবীর সব দেশেই হয়েছে। 2020 সালে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রের দেশ আমেরিকায় নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছিলেন স্বয়ং আজকের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আদালত সে অভিযোগ খারিজ করেছিল। ট্রাম্প কি বলেছিলেন? বলেছিলেন তাকে জালিয়াতি করে হারানো হয়েছে। আদালত সে অভিযোগ খারিজ করেছিল। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতে প্রতি বছর কেন্দ্রে ও রাজ্যের নির্বাচন হলেই কোথাও না কোথাও জালিয়াতির অভিযোগ ওঠে। তাই বলে কি দেশের পরিচয়ে ভারত একটা প্রজাতন্ত্র সেটা কি বাতিল হয়ে যায়, অচ্যুত হয়ে যায়? প্রজাতান্ত্রিক বাংলাদেশের শেখ হাসিনা যদি জালিয়াতি করেও নির্বাচনে জিতে থাকেন, তর্কের খাতিরে মেনে নিলাম, তাতে দেশের প্রজাতান্ত্রিক পরিচয় কেন নষ্ট হবে? তাছাড়া আবার অভিযোগ করলেই তো হয় না, অভিযোগ করলেই অভিযোগ সিদ্ধ হয় না। এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আরো সব উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে এই যে এখন একটা কথা উঠেছে, তারা কোটি কোটি টাকা বিদেশে বিটকয়েনে সেখানে লাগিয়েছে, বিনান্সে লাগিয়েছে। আমি তো কয়েকদিন আগে এই নিয়ে একটি প্রতিবেদনও করেছি। তো অভিযোগ করেছি বলে সেটা তো সত্যি বলে ধরা হবে না যতক্ষণ না, এমনকি বিনান্সের আমি তো সেখান থেকে দেখিয়ে দিয়েছিলাম কোথায় তাদের টাকাটা আছে, তাদের নাম আছে। তবুও যতক্ষণ না এই অভিযোগ আদালতে সাব্যস্ত হয়, প্রমাণিত হয়, ততক্ষণ তাদেরকে চোর বলা যাবে না। তা হাসিনা যদি জালিয়াতি করে নির্বাচনে জিতে থাকেন, সে অভিযোগ নিয়ে আদালতে কি প্রমাণিত হয়েছে? সে অভিযোগ আদালতে প্রমাণিত হলে অভিযোগ তবেই তো বলা যাবে যেটা জালিয়াতি করে নির্বাচন হয়েছে। সেটা কি হয়েছে বাংলাদেশে? হয়নি। তাহলে বাংলাদেশ তো প্রজাতন্ত্রই থাকবে, কেন থাকবে না? আসলে বাংলাদেশের সবকিছুই ভীষণ রকমের অদ্ভুত। ভারতে রিগিং জালিয়াতির অভিযোগ উঠলেও নির্বাচন বয়কট করে না কোনো দল, আর বাংলাদেশে বিএনপি এবং তার সঙ্গীরা নির্বাচনে অংশ না নিয়ে, মানে নির্বাচন বয়কট করে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে কি করছে? গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। দোষটা কার? বাংলাদেশের প্রজাতন্ত্রের নাকি রাজনৈতিক দলগুলোর? দলের ভুল বা অপরাধ প্রজাতন্ত্রের ঘাড়ে চাপিয়ে এই যে সেকেন্ড রিপাবলিক কথাটির আমদানি করলেন নতুন দলের মহাপণ্ডিতরা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে, মানে ধরা যাক তারা যদি ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আবার এই যে জুলাইতে যা হয়েছে ওই রকম মানে গণ অভ্যুত্থান বা ষড়যন্ত্র যাই বলেন না কেন, বিপ্লব খবরদার বলবেন, ওটা বিপ্লব নয়। বিপ্লব বললে বিপ্লবকে হেয় করা হয়, অপমান করা হয়। তো এই যে এদের বিরুদ্ধে যদি এরা ক্ষমতায় আসেন এবং এদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, তখন কি থার্ড রিপাবলিক তৈরি হবে কিংবা ফোর্থ রিপাবলিক? হ্যাঁ, আসলে নতুন দলের পণ্ডিতদের মাথায় ঘুরপাক খাচ্ছে কি জানেন? ওই সেকেন্ড রিপাবলিক, এরা অনেক পড়াশুনো করেছেন তো, সুতরাং সেইগুলো আনতে হবে। তো বিপ্লবকে কোথায় খুঁজে পাবেন? ওই যে কয়েক মাস আগে বললেন না যে বিপ্লব বলে ঘোষণা করতে হবে, তারপরে তো পিছিয়ে গেলেন, দেশের মানুষ রাজি হলো না, এমনকি এই দলের সঙ্গে যারা আছেন তারাও রাজি হলেন না, এই সরকারের সবাই রাজি হলেন না। তো সেটা যখন রেভলিউশন নাম দেওয়া গেল না, বিপ্লবের ঘোষণাপত্র জারি করা গেল না, তখন এইবার এই যে নতুন দলের যে নামকরণ তার মধ্যে নিয়ে আসা হলো, তার ভেতরে নিয়ে আসা হলো এই সেকেন্ড রেভলিউশন বা রিপাবলিকের গল্প। তো এই সেকেন্ড রিপাবলিক বস্তুটা কি?
এটাও সেদিন একটু ব্যাখ্যা করে দিতে পারতেন। আমি বলি সেকেন্ড রিপাবলিকটা কি। সেকেন্ড রিপাবলিক হচ্ছে ফ্রান্সে একটা রিপাবলিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল। কবে থেকে? 1848 থেকে 1852। এটা তৈরি হয়েছিল কখন না 1848 সালে, যখন ফরাসি বিপ্লবের ফলে দেশ থেকে রাজতন্ত্র চলে গেল। অর্থাৎ ফ্রান্স দেশটা আগে ছিল, সেটা একটা রিপাবলিক ছিল, কিন্তু সেইটাকে আর তখন রিপাবলিক থাকলো না, রিপাবলিক ছিল না, সেটা মনার্কি ছিল। এই মনার্কি চলে যাওয়ার পরে যে বিপ্লবের ফলে যে চলে গেল এবং নতুন যে সরকার এলো, এই সরকারকে বলা হলো, তখন বলা হলো সেকেন্ড রিপাবলিক। It was established after the February Revolution of 1841, which abolished the July monarchy. এই পণ্ডিতদের কাছে প্রশ্ন, বাংলাদেশে কি রাজতন্ত্র ছিল এতদিন, যে এখন শেখ হাসিনা সরকারকে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে হটিয়ে আপনারা রাজতন্ত্রের বিদায় ঘটিয়েছেন বলে বগল বাজাচ্ছেন আর বলছেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার গল্প? দেশে রাজতন্ত্র ছিল এতদিন? আর আপনারা বিপ্লব করে দেশের সরকার পাল্টেছেন নাকি ষড়যন্ত্র করে? দুইখানি বোমবাস্টিং ঘোষণার, একটা হলো এই সেকেন্ড রিপাবলিক যেটা বললাম, আর দ্বিতীয়টি হলো গণপরিষদ গঠন। গণপরিষদ কেন না, তারা দেশের সংবিধান নতুন করে লিখবে, এটাই তো গণপরিষদ হবে, তাই বলছে। সেই ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যদের যে মিলে সংবিধান তৈরি করেছিল, সেই গল্প কিন্তু, সেই কথাটা এখানে আনা হচ্ছে। কিন্তু ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কারা ছিলেন? আরে তারা কিন্তু এমনি জোর করে এসে বসে তারা হয়নি। তোমরা যে আজকে এখানে জোর করে বসে সংবিধান তৈরি করতে যাচ্ছ, তোমরা মন্ত্রিসভা তৈরি করেছো, উপদেষ্টা পরিষদ। ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তা ছিল না, তারা নির্বাচিত হয়ে বসেছিলেন। তাহলে জানাপা পার্টি, এই যে আপনারা বলছেন যে গণপরিষদে নির্বাচন হবে, গণপরিষদ তারা করবে কি, সংবিধান লিখবে, তারপর সেই পরিষদ বাতিল হবে, মানে এইটাই নিয়ম অনুযায়ী, এবং আবার একটি নির্বাচনের মাধ্যমে সংসদ তৈরি হবে, এই সংসদ থেকে মন্ত্রিসভা তৈরি হবে। এটা তো পঞ্চম বার্ষিকী পরিকল্পনারও বেশি, তার থেকেও বেশি সময় লাগবে। এই যে আমাদের মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতা নেওয়ার জন্য ওই যে পাকিস্তান, এই যে প্যারিস থেকে ছুটে এলেন ওই যে আগস্ট মাসে 5 তারিখে, এই 5 তারিখের ঘটনার পরেই তিনি এলেন এবং 8 তারিখে ক্ষমতা নিলেন। তিনি ওই সময় বাংলাদেশের বিমানবন্দরে নেমেই তিনি বলেছিলেন 6টা বছর সময় লাগবে আমার দেশটাকে ঠিক পথে আনতে। এ তো সেই গল্প ঘুরে ফিরে এই যে জাতীয় নাগরিক পার্টির তারা ওদিন ঘোষণা করে দিলেন। তাদের গঠনতন্ত্রে এসব লেখা হয়েছে কিনা জানি না, সেটা কিন্তু সরকার পেতে তার মানে বাংলাদেশের মানুষকে আরো কয়েক বছর অপেক্ষা করাবার পক্ষপাতী এবং সেই রাজনীতি নিয়ে চলছে এই দলটি। তাহলে বাংলাদেশের যদি হয়, তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে মার্কিন নাগরিকত্ব নেয়া ওই আলী রিয়াজ সাহেব, তাকে যে সংবিধান সংশোধনের কাজটা দেয়া হলো, সেটা কেন দেয়া হলো? আবার ওই সংবিধান সংশোধনের ধুয়ো তুলে নির্বাচনকে ক্রমান্বয়ে পিছিয়ে দেওয়ার কথা যে বর্তমানে ভাবা হচ্ছে, সেটাই বা কেন? অন্য কোনো রাজনৈতিক দল হলে এই কথাগুলো তুলতাম না, তুলছি কারণ এই দল তৈরির পেছনে মোহাম্মদ ইউনূস আছেন।
আলী রিয়াজকে দিয়ে তিনি সংবিধান সংশোধনের কাজ করাচ্ছেন। বোঝা যাচ্ছে এটা তিনি করাচ্ছেন একটাই উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্যটা হলো সময় নষ্ট করা। অনির্বাচিত সরকার হিসেবে যত বেশি দিন এইসব ভুজুং ভাজুং দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় সেইটা করছেন। আর এই নতুন বালখিল্য দলটি তার বিদেশ নীতি, এই প্রসঙ্গে দুটো কথা বলি। তারা বলেছে সেদিন মিটিংয়ে যে তারা প্রো ইন্ডিয়া থাকবে না, প্রো পাকিস্তানও হবে না। এটা কি বলার খুব দরকার ছিল? এটা কোনো দলের গঠনতন্ত্রে এরকম কথা লেখা থাকে? এটা বলা হলো কেন? তারও বিশেষ কারণ আছে। একেবারে পাকিস্তানের কোলে গিয়ে পড়ে গিয়েছিল না, তো কোলে গিয়ে পড়ার ফলে আর এখন তো আবার ভারতের ওপরে ভার দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশকে দেখার। সুতরাং আমরা পাকিস্তানের কোলে একেবারে ঢুকে মানে কোলে গিয়ে বসে পড়িনি, এইটা বোঝাবার জন্য, জানাবার জন্য বলা হলো আমরা প্রো ইন্ডিয়া হব না, প্রো পাকিস্তান হবে না। এটা বলার দরকার আদৌ ছিল না। আচ্ছা, এর মধ্যে তো চীনের নাম নেই, তাহলে তো বলা যেতে পারে তাহলে কি তোমরা প্রো চায়না হবে? প্রো চায়না সেটা তো হয়ে রয়েছে, তাহলে মানে এটা উজ্জ্বলকে বলা হলো যে সেটা প্রো চায়নাও তোমরা হতে পারো। আসলে রাজনৈতিক দল হলে এসব ভুলভাল বকার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু এই দলটা তো তৈরি হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘেঁটে ঘ করে দেওয়ার জন্য। সুতরাং সুস্থ রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য যে প্রজ্ঞা প্রয়োজন সেসব তো এই ছেলে ছোকরাদের মাথায় নেই। একটা রাজনৈতিক দল যার মাথায় এই ইউনূসের মতো জ্ঞানী ব্যক্তি বসে আছেন অলিখিতভাবে, সেই দল এমন হযবরল এ যেন বিশ্বাস করা যায় না। এর কারণ ওই যে বললাম, ক্ষমতা আঁকড়ে পড়ে থাকার চেষ্টা, ডাকাতের মতো লুটে পুটে খাওয়ার চেষ্টা। তার জন্যেই বাক আড়ম্বর করে যাও, শুধু পাবলিক যাতে না বুঝতে পারে। ওই সেকেন্ড রিপাবলিক নিয়ে এত হল্লা চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, তো দেখছি। আরে কে সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝাচ্ছে সেটাই কি বোঝাচ্ছে? যারা উদ্যোক্তা তারাও বুঝেছে। এমন সব কথার আমদানি এরা করেছে কেন? যাতে মানুষ ভাবতে পারে ওদের কথা বুঝতে পারছি না, তার মানে বিরাট কিছু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ থেকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং ভিপি নূর যে 72 ঘন্টা সময় দিয়েছে ছাত্রদেরকে নতুন দল নিষিদ্ধ নিয়ে, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।